জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির দলীয় প্রথম কর্মসূচি শুরু করে। এরপর রায়ের বাজারে ২৪শে গণ আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে নাহিদ ইসলাম জানান, জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে, তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও জানান তিনি। এ সময় জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান নাহিদ ইসলাম। এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৪টি বিষয় অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধির বিস্তৃতি ঘটানো হবে। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পরে রায়ের বাজার বধ্যভূমিতে ২০২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাদের যে কষ্ট, সেই কষ্ট কিছুটা হলে কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় সোমবার লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম জিয়া অবস্থান করছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন। সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা, সর্বোপরি দেশের মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন, তার বদৌলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজে অর্থনৈতিকভাবে ভারসাম্য আনতে হলে জাকাতের সুষ্ঠু বন্টন জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুধুমাত্র ক্ষমতার পালাবদল কিংবা নেতা পরিবর্তন নয়, মানবিক সমাজ প্রতিষ্ঠায় নীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে এই জাকাতের টাকা, এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই না, দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয়, এমনভাবে তাকে একটা কিছু করে দাও। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এদিন নির্ধারণ করে। এর আগে গেল 10 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজার রায় স্থগিত করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের এই মামলাটি। এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। পরে খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। মহামান্য আপিল বিভাগে লিফটি আপিল দায়ের করি, সেই আপিলের প্রাথমিক শুনানি আনতে 10ই ডিসেম্বর লিভ গ্রান্ট করে। সেই লিভের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্টান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে আপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আবারও বাড়ছে। এতে নতুন মুখ যুক্ত হচ্ছেন। অধ্যাপক CR আবরার উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এদিকে ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে 5493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। SM আরিফের রিপোর্ট। আবারও বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার। নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন অধ্যাপক CR আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার নতুন এই উপদেষ্টা শপথ নেবেন। অনেক বড় মিনিস্ট্রি, আবার এট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর CR আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় 69%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে 68.16, যেটা বেশ ভালো একটা হার। এ সময় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে PSCর মাধ্যমে 5493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। SM আরিফ, MyTV, ঢাকা। গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। গুমের শিকার 330 জনের অবস্থান অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান কমিশন সভাপতি। তিনি জানান, গত 2.5 বছরে ভারতের কারাগারে 1067 জন বাংলাদেশি বন্দী আছেন। দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কমিশনে আগত 280 জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় 45 জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, BGFIর মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এছাড়াও এনআইডি সেবা যেন নির্বাচন কমিশন সচিবালয়ের হাতে থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিতভাবে জানানো হবে বলেও জানান CEC। বিস্তারিত আবু সাইদ অপু রিপোর্টে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছিল। আর এরই ধারাবাহিকতায় এনআইডি সেবা থাকছে না নির্বাচন কমিশন সচিবালয়ে, এমন খবরে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। পরে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন তাদের মতামত। মাননীয় কমিশন যে বলেছি আমরা যে কোনো কারণে যদি এনআইডি চলে যায় তাহলে আমাদের ভোটার তালিকা ইলেকশনে বা এই কী ক্ষতিটা হবে, ইলেকশনে ইন্টিগ্রিটি নষ্ট হবে, এই জাতীয় অনেকগুলো বিষয় বলেছি। মূল কথা আমাদের কনসার্নটা হলো এনআইডিটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সংস্কার কমিশনের রিপোর্ট সাবমিটের পর কোনোরকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে। তবে এরপর এনআইডি সেবা কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা রাখা উচিত বলে মনে করেন সিসি। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি, যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। তবে এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কথা বলেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, এনআইডি সেবার মান বৃদ্ধির জন্য ক্যাবিনেটে আলোচনা চলমান রয়েছে। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্যে, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সত্যি কি জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্থানান্তর হচ্ছে সেটি হয়তো সময় বলে দিবে। অবস্থিত তপু, মাই টিভি, ঢাকা। ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য না নিলে 3 গুণ জরিমানা দেওয়া লাগবে বলে তিনি জানান। শাকসবজির দাম বরং যা ছিল তাই, একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। এটা কিন্তু বহু আগের থেকে আমরা শুরু করেছি, রোজা আসার 15-20 দিন আগের থেকে, কারণ অনেক আগের থেকে এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসছে। সাপ্লাইতে যতদূর আমি জানি, বন্দরের খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। এবারে মাই টিভি বিশেষ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থাকে সবসময়, কিন্তু রমজান মাস আসলেই তা বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের সাথে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এবং বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালালেও তার তেমন কোনো সুফল মেলে না বলে জানালেন ভোক্তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারেও অনেকটাই একই চিত্র। রমজান মাস আসলেই বাজারে দেখা যায় কয়েকটি পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। আর এসব পণ্যগুলো মানুষের ইফতারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর এই সুযোগটি কাজে লাগিয়ে বাজারে এবারও সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে বেগুন, শসা ও লেবুর। পাশাপাশি কৃত্রিম সংকট দেখানোর পায়তারা চালাচ্ছে ভোজ্য তেল সহ কয়েকটি পণ্যের। 120 টাকা 150 টাকা হালি চাচ্ছে। ওদের কাছে জিজ্ঞাসা করলে মনে হয় যে এমন পরিস্থিতিতে লেবু ইম্পোর্ট করে নিয়ে আসছে বাইরে থেকে, কম আসার কারণে দামটা একটু বেশি। আর এমন পরিস্থিতি উত্তরণে বাজার ক্রেতাদের নাগালে রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। একদিকে অভিযান, অন্যদিকে ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা। ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি,
এ বিষয়ে সরবরাহকারীদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। সিন্ডিকেট না থাকলে গেল কোথায়? এই পর্যন্ত আনছে, এখন বাজারে তেল নাই কইলেই চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এই দুই সংস্থার সর্বোচ্চ কর্তা দুই উপদেষ্টাও নেমেছেন বাজার মনিটরিংয়ে। তবে কোনো কিছুতেই অভিযোগ বন্ধ হচ্ছে না ক্রেতাদের। তো ভাবছিলাম আমাদের নতুন সরকার আসছে, উপদেষ্টাগণ আমাদের সুলভমূল্যক জিনিসপত্র খাওয়াবে, কোনো সুযোগ হচ্ছে না। আমরা এই অভিশাপে বেরোতে পারতেছি না। সিন্ডিকেট বন্ধের পাশাপাশি ভোজ্য তেল সংকটের কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আগামী আপনাকে টাইম দিচ্ছে যে সর্বোচ্চ 15 দিনের মধ্যে যদি পারি, এবং সর্বোচ্চ 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে, এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। শুধু অভিযান কিংবা আশ্বাস নয়, সমস্যা সৃষ্টির মূল জায়গা চিহ্নিত করে সমাধানের দাবি জানান ভোক্তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশি নাগরিকদের জন্য কবে নাগাদ ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুখবর দিতে পারেননি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এরকম খবর ভারতীয় পক্ষ থেকে দিতে হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভিসার জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এ সময় বাংলাদেশে $29 মিলিয়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করব তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে, বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। সময়ের প্রয়োজনে যারা সাড়া দিয়েছে তারাই আমাদের সত্যিকারের জাতীয় বীর। জুলাই আন্দোলনে পুলিশের গুলির মুখে যারা নিজেদের বুক পেতে দিয়েছিল, জাতি যেন কখনো তাদের না ভুলে। সেই সাথে আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসার জন্য সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে আহতদের চেক প্রদান অনুষ্ঠানে আলোচকবৃন্দ এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহতদের চেক প্রদান করা হয়। 133 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। তার বিরুদ্ধে গবাদি পশু চোরাচালান, উচ্চ মূল্যে বিক্রি, অবৈধ জাতের গরু আমদানি করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রমাণ মিলেছে। এই চক্রের সাথে 5 থেকে 7 জনের যোগসূত্র রয়েছে এবং বিষয়টি নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। এসএম আরিফের আরও একটি রিপোর্ট। গত ঈদুল আজহায় 1.5 কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচনায় আসে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। এরপরেই মোহাম্মদপুরের সরকারি খাল ভরাট করে ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে সাদিক এগ্রোর খামার উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীর্ঘ সময় পর আবারও আলোচনায় প্রতিষ্ঠানটির কর্ণধার ইমরান হোসেন। 133 কোটি টাকার মানি লন্ডারিং এর মামলায় সিআইডির জালে ধরা পড়েছেন তিনি। অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে গবাদি পশু চোরাচালান, উচ্চ মূল্যে বিক্রি, অবৈধ জাতের গরু আমদানি করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রমাণ মিলেছে। এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন, সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল। জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। পশু চোরাচালান চক্রের সাথে আরও 5-7 জনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের যোগসূত্র থাকতে পারে বলে জানান এই কর্মকর্তা। আরও 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি
কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না, সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার ইমরান হোসেনকে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।